আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের এই ক্লাস থেকে আপনারা মোটামুটি বলা যায় যে 100% কমন পাবেন। প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, সলিউশন কিভাবে লিখবেন, সেই সকল বিষয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। শর্ট সাজেশন গুলা সবগুলা দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রস্তুতি কেমন আগে সেটা বলেন, আপনাদের প্রস্তুতি কত পার্সেন্ট সেটা বলেন, তারপরে হচ্ছে আমরা আলোচনা শুরু করব। ঠিক আছে? ওকে, সো আমরা আলোচনা এখন শুরু করব। সো আমাদের সাথে দেখতেছি অলমোস্ট 90 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে। একটু শর্ট করে দিয়েন, এত এত পড়া মনে থাকে না। কামব্যাক করতে হবে এই 2-3 দিনে জীবন থেকে আপনার অনেক কিছু চলে যাবে। 2-3 দিনে এই জীবনে আপনার অনেক কিছু চলে আসবে। এই 2-3 দিন যারা ঠিকঠাক ভাবে কাজে লাগাবেন তাদের প্রথম পরীক্ষা ভালো হবে, এবং এর পরবর্তী সময়টা অর্থাৎ আগামী 1 মাস যারা ঠিকঠাক ভাবে সময় কাজে লাগাবেন তাদের ফিউচার অনেকটাই ভালো হবে। যদিও আমি এটা বলবো না যে আপনার রেজাল্ট ভালো করলে আপনি জীবনে অনেক কিছু করে ফেলতে পারবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা আসলে উচিত না, বাট কিছু তো করা সম্ভব, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। ওকে, সো আমরা আলোচনা শুরু করি। আমরা একটু আলোচনা শুরু করে দিব এখনই। ওকে, ওকে, পড়েন আর ভুলেন, এটা তো ভালো বিষয়। পড়লে ভুলবেন, ভুললে আবার পড়বেন, আবার ভুলবেন, আবার পড়বেন, আবার ভুলবেন। এটা একটা সার্কেলের মতো ভাই, এটার কোনো অন্ত নাই। ঠিক আছে? টেন্সর, অ্যাপ্লাইড পার্শিয়াল তিনটাও দেন। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমাদের সাথে 100 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে, একেবারে কাটায় কাটায় 100 জন শিক্ষার্থী। তো আমরা এখনই লাইভ ক্লাস মূল আলোচনা শুরু করব। ঠিক আছে, আসেন আমরা আলোচনা শুরু করি। ওকে, এখন একটা জিনিস প্রথমে আমরা একটু অ্যানালাইজ করি, আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন আপনাদের হচ্ছে টপোলজি, খেয়াল করেন। টপোলজি থেকে আপনাদের 50% কমন আসবে, আমরা যেটা জানি, আর ফাংশন থেকে আপনাদের হচ্ছে 50% কমন আসবে। অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে আপনাদের 100% কমন আসবে। তো আমি এই দুইটা সাবজেক্ট মিলে আপনাদের একেবারে শর্ট সাজেশন দিচ্ছি। এই যে শর্ট সাজেশন, এই শর্ট সাজেশন থেকে আপনারা অলমোস্ট 80% থেকে 100% কমন পাবেন এই শর্ট সাজেশন থেকে। অর্থাৎ এখানে সব মিলিয়ে আমি 22 থেকে 23টা প্রশ্ন দিব, তার মধ্যে আমি আপনাদের 12 থেকে 13টা প্রশ্ন এই ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। যদি আপনারা চান, ঠিক আছে, টপোলজির যে পার্ট আছে, টপোলজি পার্টে 10 থেকে 12টা প্রশ্ন আমি আপনাদেরকে এখানে দেখাই দিব, যদি আপনারা চান। ঠিক আছে, আর বাকি বিষয়গুলো আমি একটু বলে দিব। ফাংশনালের জাস্ট কিভাবে আসতে পারে না আসতে পারে সেই বিষয়গুলো বলবো, কোনো প্রবলেম আমি সলভ করে দিব না এখানে, কারণ এইগুলো আমি রেডি করতে পারিনি এই সময়ের মধ্যে। ইলেকট্রিসিটি প্রবলেম, আরো অনেক ভেজাল আছে। সো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। এখন প্রথম কথা হচ্ছে, আপনারা যারা মনে করেন যে কোনো একটা সাবজেক্ট পড়েছেন, ফর এক্সাম্পল আপনাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা আছে যারা টপোলজি পড়েছে কিন্তু সে ফাংশনাল পড়ে নাই, মানে ফাংশনটা সে পড়ে নাই, ফাংশন পার্টটা সে পড়ে নাই, এখন আর পড়ার কোনো দরকার নাই। তবে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে একেবারে হাইলাইট করে দিব, যেগুলো পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই 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 বেশি। চেষ্টা করবেন এটলিস্ট ওই প্রশ্নগুলো আপনারা যাতে পড়ে যেতে পারেন। আর আমার এই কথাগুলো যদি আপনারা বুঝেন, শুনেন এবং শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা দেখবেন যে টপোলজি পরীক্ষায় আপনাকে কেউ ফেল করাতে পারবে না, ভালো রেজাল্ট আপনাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে যে যে সাবজেক্টে ভালো পড়েছেন, আপনারা তো অবশ্যই এর আগে কম বেশি পড়েছেন, তাই না? সো যারা যে সাবজেক্টে ভালো পড়েছেন সেইটাতেই বেশি ফোকাস দিবেন, আর অন্য সাবজেক্টে অন্য পার্টে হচ্ছে আমি যেগুলো বলে দিব সেইগুলাতে একটু ভালো করে ফোকাস দিবেন, তাহলে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন। এখন আপনারা আমাকে একটু বলেন, এই যে টপোলজি যে পার্ট আছে, যদি আপনারা চান তাহলে আমি এই ক্লাসে টপোলজি পার্টের, দেখেন আমি এই ক্লাসে টপোলজি পার্টের টপোলজি যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট আছে সেই ফুল পার্টটা আমি আপনাদেরকে জাস্ট হালকা একটু দেখাই দেব। যদি আপনারা চান কিনা একটু বলেন। আমাদের সাথে যারা লাইভে যুক্ত হচ্ছেন, আমাদের সাথে 114 জন লাইভে যুক্ত আছেন, তো আপনারা একটু বলবেন যে টপোলজি পার্টটাকে আমি আপনাদেরকে দেখাই দিব কিনা। একটু রেসপন্স করবেন, সবার রেসপন্স চাই। যদি সবাই রেসপন্স করেন তাহলে আমি টপোলজি পার্টের যে প্রশ্নগুলো সাজেশনে দিলাম তার বেশিরভাগ প্রশ্ন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে সলভ করতে হয়। এ টু জেড ডিটেলস বুঝানো পসিবল না ভাই, কারণ টপোলজির এক একটা ক্লাস 25-30 মিনিটের।
সো এখানে প্রায় 12-13টা ক্লাস আছে, সবগুলা করাতে গেলে আমার মোটামুটি এখানে আমাদের 5-6 ঘন্টা সময় লাগবে। জাস্ট আমি হাইলাইট করে আপনাদের টপিক গুলা বুঝাই দিব যদি আপনারা চান। আপনারা যারা লাইভে আছেন প্লিজ সবাই লাইভটা একটু শেয়ার করে দিন, তাহলে আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে। একটু লাইভটা শেয়ার করে দিন, তাহলে আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে। ঠিক আছে, লাইভটা একটু শেয়ার করে দিন, তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে। ওকে, তো চলুন আমরা শুরু করি, আমরা আলোচনা শুরু করি, তাই না? শুরু করলেই শেষ হবে। সহজ বিষয় হচ্ছে প্রথমে শুরু করতে হবে, শুরু করাটা হচ্ছে এখানে মূল বিষয়। এখন খেয়াল করেন, এই সাজেশন কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনাদের, এই সাজেশন আমি অলরেডি দিয়েছি, তারপর আমি এটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, আমি এটাকে একটু পয়েন্টগুলোকে একটু বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ইউক্লিডীয় এন জগৎ, ইউক্লিডীয় এন জগৎ আর টু দি পাওয়ার এন, ইউক্লিডীয় এন জগৎ আর টু দি পাওয়ার এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ, একটি কি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। সো এই যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রবলেমটা মোটামুটি কনফার্ম আপনাদের পরীক্ষাতে আসবে, মোটামুটি কনফার্ম আপনাদের পরীক্ষাতে আসবে। এইটা থেকে আপনারা 4 মার্কস পাওয়ার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি, মানে মোটামুটি ধরাই যায় যে এই প্রশ্নটা আপনাদের 4 মার্কসে আসবেই। মোটামুটি আমরা ধরতেই পারি এই প্রশ্নটা আপনাদের 4 মার্কসে আসবেই। তারপর আসেন এই যে প্রবলেমটা, এই যে প্রবলেমটা খুবই সুন্দর, খুবই কিউট একটা প্রবলেম। এবং এই যে আরেকটা প্রবলেম আছে, অর্থাৎ এই যে বেয়ার ক্যাটাগরি প্রবলেম, বেয়ার ক্যাটাগরি প্রবলেম এইটা আপনাদের পরীক্ষাতে আসবেই, বেয়ার ক্যাটাগরি প্রবলেম আপনাদের পরীক্ষাতে আসবেই। এবং এর সাথে এই যে আমাদের 2 নং প্রশ্নটা, এইটাও আপনাদের আসার পসিবিলিটি খুবই বেশি। টপোলজির সব থেকে বেশি প্রশ্ন আসে এই প্রথম অধ্যায় থেকে, 2 থেকে 3টা প্রশ্ন টপোলজিতে এই একটা অধ্যায় থেকে কিন্তু চলে আসে। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে 2 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কিন্তু যদি এবং কেবল যদি পার্ট আছে। সো প্রথমত আমরা ফাংশনটাকে হচ্ছে অবিচ্ছিন্ন ধরবো, ধরে আমরা এই জিনিসটাকে প্রুফ করব। এবং ইনভার্সলি আমরা ধরে নিব এই অংশটা সত্য এবং ফাংশনটা অবিচ্ছিন্ন আমরা প্রুফ করব। অর্থাৎ আমরা একটা পার্ট থেকে আরেকটা পার্ট প্রুফ করব, ইনভার্সলি আমরা ওই পার্ট থেকে প্রথম পার্টকে আমরা প্রুফ করব। আমি আপনাদেরকে এগুলো দেখাই দেবো, একটু হালকা পাতলা একটু দেখাই দিব। তারপর আসেন ম্যাট্রিক্সের যে ম্যাথ গুলা আছে, দেখেন ম্যাট্রিক্সের যে ম্যাথ গুলা আছে, ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ম্যাথ থেকে 4 থেকে 10 মার্কস আসার পসিবিলিটি আছে, বাট ওইটা প্রতি বছর আসলে আসে না, মাঝে মধ্যে আসে। কারণ টপোলজি এবং ফাংশনালের বেশিরভাগ প্রশ্নই হচ্ছে থিওরিটিক্যাল টাইপের, অর্থাৎ থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো হচ্ছে বেশি আসে পরীক্ষাতে। সো ম্যাথের যে প্রবলেমগুলো আছে এগুলো আসার পসিবিলিটি একটু কম, বাট যে 2টা প্রশ্ন আমি এখানে দিয়েছি এই 2টা প্রশ্ন আপনারা একটু দেখে যাবেন। তো এইগুলো হচ্ছে আপনার প্রথম অধ্যায়ের প্রশ্ন, 5টা প্রশ্ন দিয়েছি। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনারা এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। ঠিক আছে, 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন, যেখানে আপনারা অলমোস্ট 20 থেকে 24 মার্ক, 20 থেকে 24 মার্কস আপনারা এই 5টা প্রশ্ন থেকেই কমন পাবেন। 20 থেকে 24 মার্কস আপনারা এই প্রশ্ন থেকেই কমন পাবেন। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের আলোচনা। আমি এই প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব সলিউশনটা, আগে আমরা এই সাজেশনটা নিয়ে একটু শর্টকাটে আলোচনা করি। তারপর আসেন আমাদের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ টপোলজিক্যাল স্পেস বা টপো জগৎ, যেটাকে আমরা কি বলতে পারি টপোলজিক্যাল স্পেস বা টপো জগৎ। এই টপো জগৎ থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাতে। তো সেই প্রশ্নগুলো কিভাবে আসতে পারে দেখেন, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সেটা হচ্ছে এই প্রশ্নটা। দেখেন এইটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, এইখানে একটা অশূন্যক সেট দেয়া আছে, এইখানে একটা অশূন্যক সেট দেয়া আছে, তারপর হচ্ছে এই সেটের একটা টপোলজি দেয়া আছে, এই সেটের একটা টপোলজি দেয়া আছে। ঠিক আছে, এবং আরো একটা সেট দেয়া আছে। এখন আপনাকে এখানে বলা হয়েছে এই যে এ সেট, এই যে এ সেট, এই এ সেটের পুঞ্জবিন্দু অর্থাৎ লিমিট পয়েন্ট বের করতে হবে, আবদ্ধ বের করতে হবে অর্থাৎ ক্লোজার বের করতে হবে, অন্তস্থ বিন্দু অর্থাৎ ইন্টেরিয়র পয়েন্ট বের করতে হবে, বহিস্থ বিন্দু অর্থাৎ এক্সটেরিয়র পয়েন্ট বের করতে হবে, এবং একই সাথে সীমানা বিন্দু অর্থাৎ লিমিট পয়েন্ট আপনাকে বের করতে হবে। তার মানে এই প্রবলেমের মধ্যে টোটাল 5টা পার্ট আপনাকে বের করতে বলেছে। দেখেন এইটার মধ্যে টোটাল 5টা পার্ট, 5টি অংশ অর্থাৎ 5টা মান আপনাকে বের করার কথা বলা হয়েছে।
এখন এখানে কথা হচ্ছে, এখানে যে সেট দেয়া আছে, এখানে যে সেট দেয়া আছে, ওই সেট চেঞ্জ হয়ে আসতে পারে। কিভাবে চেঞ্জ হতে পারে একটু খেয়াল করি আমরা। মনে করেন এখানে সেটটা, এখানে এই যে পি কিউ আর এস টি আছে, এখানে এরকম দিল এ বি সি ডি ই, এরকম দিল, ঠিক আছে। আর এই যে টি, এই টি এর ক্ষেত্রে এখানে মানগুলো এরকম সেম হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে এ বি সি ডি, মানে আপনার ইচ্ছা মতো আর কি। তারপর তারপর হচ্ছে এবিসি, মানে এইগুলো আপনার চেঞ্জ করে দিতে পারে। তারপরে এখানে এ সেটটাকে চেঞ্জ করে দিতে পারে, এখানে আর এস টি এর জায়গায় তো অন্য যে কোনো একটা সেট দিতে পারে। এই জিনিসটাই এখানে পরিবর্তন হতে পারে। এই প্রশ্নের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এইটা কিন্তু পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, ঠিক আছে। বাট এই প্রশ্নটা আসার পসিবিলিটি খুবই 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 বেশি, ঠিক আছে। এবং এই প্রশ্নটা হচ্ছে আপনাদের 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, বাট প্রশ্ন চেঞ্জ হয়ে আসতে পারে। কিভাবে চেঞ্জ হতে পারে সেইটা আমি আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তারপর আসেন, এই যে প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, এই যে 6 নম্বর প্রশ্নটা। সো বলা হয়েছে যেখানে এক্স টি একটা হচ্ছে টপোজগৎ এবং যে কোনো সংখ্যক মানে এক্স এর ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের ছেদ। খেয়াল করেন, খেয়াল করেন, যখন আপনার ইচ্ছাধীন সংখ্যক হবে তখন সেট হবে বদ্ধ, মানে ইচ্ছাধীন সংখ্যক বদ্ধ সেটের ছেদ হচ্ছে বদ্ধ, ছেদ হচ্ছে কি বদ্ধ। আর সসীম সংখ্যক বদ্ধ সেটের সংযোগ হচ্ছে বদ্ধ। তো এই দুইটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন, এইটাও আপনাদের 10 মার্কসে আসতে পারে, অথবা এইটা আপনাদের 4 মার্কসে আসতে পারে। আর এখানে যে 7 এবং 8 প্রশ্ন আছে, এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, এগুলো একটু দেখা যাবেন, জাস্ট আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে আরেকটু বিষয় আছে, যেমন এখানে এই প্রশ্নের কি বলেছে, 4 সদস্য বিশিষ্ট টপোলজির তালিকা নির্ণয় করো। এখন এখানে যদি এই এক্স ইকুয়াল টু যদি পি কিউ আর দিয়ে দেয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কি আপনার সাথে খুব বেশি অন্যায় করবে? না। প্রশ্ন এরকম চেঞ্জ হতে পারে, টপোলজির প্রশ্নগুলো এরকম আপনার ডিজিট চেঞ্জ করে দিতে পারে, তারপর হচ্ছে আপনার আলফাবেট গুলোকে চেঞ্জ করে দিতে পারে, এতটুকুই, এর বাইরে কোনো চেঞ্জ করার সুযোগই নাই ভাই। যেগুলো দেয়া আছে ওইগুলোই ঘুরে পেছে আপনার পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আর এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাও আপনাকে সলভ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো জাস্ট আপনি একটু দেখে যাবেন। তারপর আসেন এখানে আরো 3টা প্রশ্ন আমরা একটু দেখি। দেখেন, এই সেটের আপনার আপেক্ষিক টপোলজি নির্ণয় করার কথা বলা হয়েছে, একটু দেখে যাবেন। আর এই যে 11 নম্বর প্রশ্নটা ভাই, এইটা আপনার আসবেই পরীক্ষাতে, এইটা 4 মার্কসে আসবে, ঠিক আছে, 4 মার্কসে আসবে। খেয়াল করেন এখানে এক্স একটা অশূন্যক সেট এবং এ হচ্ছে এই এক্স সেটের একটা কি বলবো, দেখেন এখানে এক্স হচ্ছে একটা অশূন্যক সেট এবং এ হচ্ছে তার উপসেটের সংগ্রহ। এখন এই যে এখানে অশূন্যক সেটটা আমরা দেখতে পাচ্ছি এক্স, এই যে এক্স সমান কত, 1 2 3 4 5, আর এই যে এ সেট দেয়া আছে, এই এ সেটটা হচ্ছে এই এক্স সেটের বেশ কিছু সাবসেট। তো প্রশ্ন হচ্ছে এখানে যে এক্স সেটটা আছে, এই এক্স সেটটা চেঞ্জ হয়ে আসতে পারে, এখানে যে এ সেটটা দিয়ে দিছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে। আর এখান থেকে বলেছে এইটার একটি টপোলজি নির্ণয় করো। সো এই টাইপের একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে আসবে, তবে মনে রাখতে হবে আপনার প্রশ্ন চেঞ্জ হতে পারে। কিভাবে চেঞ্জ হতে পারে? এখানে ডিজিট গুলো চেঞ্জ হতে পারে, এখানে আলফাবেট গুলো চেঞ্জ হতে পারে, এর বাইরে কোনো কিছু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। এবং এইটা আপনাদের পরীক্ষাতে আসবেই, এটা নিয়ে কোনো ডাউটস নাই। এটা হচ্ছে 4 মার্কস, ঠিক আছে। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে দ্বিতীয় গণনযোগ্য জগৎ হচ্ছে একটা পৃথকীকরণযোগ্য জগৎ, অর্থাৎ প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথকীকরণযোগ্য, which is very 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 important for 10 মার্কস। সো এই প্রশ্নগুলো সাধারণত 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। সো এই হচ্ছে আপনার টপোলজির যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলা। এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এরপরে আমরা এই প্রশ্নগুলোকে একটু সলভ করার চেষ্টা করব। সলভ বলতে ওই ডিটেইল সলভ না, জাস্ট একটু হাইলাইট করে আপনাদেরকে দিয়ে দিব আর কি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে। জিসান রাহাত ভাই, 3য় বর্ষ থেকে পড়লে হবে? অবশ্যই হবে, কেন হবে না ভাই, অবশ্যই হবে। এই ক্লিয়ার কিনা কথা বলেন, এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কথা বলেন।
সবাইকে কথা বলতে হবে কিন্তু। আপনাদের সাথে যারা এখনো লাইভে যুক্ত হয় নাই সবাইকে একটু নাড়াচাড়া দিয়ে দেন এখানে কমেন্টস এর মধ্যে, তাহলে তারা দেখবেন নাড়াচাড়া খেয়ে চলে আসবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন। ইমো 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 অন্য সাবজেক্টের দিবেন, যদি স্টুডেন্ট থাকে তাহলে দেয়া যায়, বাট স্টুডেন্ট লাইভে না থাকলে এবং রেসপন্স না করলে লাইভ করতে ভালো লাগে না। এই যে দেখেন আপনাদের 2 দিন পরে পরীক্ষা, আপনাদের তো আজকের লাইভের ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকার কথা ছিল, কিন্তু হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট আছে মাত্র। 12 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এইখানে কোনো প্রশ্ন স্কিপ করবেন না। এইখানে কোনো প্রশ্ন যদি স্কিপ করেন তাহলে এইটার পুরো দায়ভার হচ্ছে আপনার। আমি মাত্র 12টা প্রশ্ন দিয়েছি, 12টা প্রশ্ন যদি পড়তে না পারেন এটা খুবই 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 কষ্টদায়ক কথাবার্তা। এটা হচ্ছে শুধু টপোলজি, এটা হচ্ছে শুধু টপোলজি। আপনারা কিন্তু আবার টপোলজি প্লাস ফাংশন চিন্তা করবেন না, এই টোটাল বিষয়টা হচ্ছে শুধু এবং শুধুমাত্র টপোলজি পার্ট, ঠিক আছে? ফাংশন পার্ট আমরা পড়ে যাব, এটা হচ্ছে টপোলজি পার্ট। না না, থিওরি অফ নাম্বারের ক্লাস নেই নাই, ফাংশনালের সাজেশন গুলো পাইমেথ ক্লাবের ওয়েবসাইটে আপলোড, ওয়েবসাইটে সবগুলো সাবজেক্টের সাজেশন আপলোড করা হয়েছে, তাও অনেক আগে, ঠিক আছে? স্টুডেন্ট তো থাকে না লাইভে, দেখেন স্টুডেন্ট কিন্তু নাই আপনাদের। খুবই হতাশাজনক বিষয়, লাইভে মাত্র 100 জন 120 জনের মতো স্টুডেন্ট আছে, কিন্তু 4th ইয়ারে পরীক্ষা দিতেছে কি পরিমাণে স্টুডেন্ট আপনারা জানেন তো। তো সেই তুলনায় স্টুডেন্ট কয়জন আছে এখানে? মাত্র কয়েকজন। ওকে, চলুন আমরা সামনে আগাই। ওকে, তো আসেন আমরা একটা একটা করে প্রবলেম সলভ করি এখানে। আচ্ছা, স্ক্রিনে কি দেখা যায়? আচ্ছা, ওইগুলো কি দেখা যাচ্ছে? এগুলা কি দেখা যাচ্ছে? একটু প্লিজ রেসপন্স করেন, এগুলা কি দেখা যাচ্ছে? আলিয়া, হ্যাঁ সেটা জানি, কারেন্ট সমস্যা অনেক জায়গাতে আছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমার বাসায় কিন্তু ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি নাই, কিন্তু আইপিএস দিয়ে চলতেছে, জানি না কত সময় চলবে। আমি প্রথমে বলছি যদি লাইভ দেখেন কখনো অফ হয়ে গেছে তাহলে বুঝে নেবেন আইপিএস শেষ, ব্যাকআপ শেষ, ঠিক আছে? থিওরি অফ নাম্বারের যদি আপনারা চান তাহলে থিওরি অফ নাম্বারের নেওয়া যায়, থিওরি অফ নাম্বার তবে আরো হাই ভোল্টেজ ক্লাস হবে, মানে একেবারে ধামাকা ক্লাস হবে, ঠিক আছে? সবগুলা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপোলজি এবং ফাংশন আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখা যায় তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আর যদি দেখা না যায়, যদি দেখা না যায় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটাকে জুম করার কোনো সুযোগ নাই, আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে এখানে নিয়ে আসছি। তো এটাকে আলাদা করে ভালো করে দেখানোর কোনো সুযোগ আমার কাছে নাই। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করি। আমি আবারও বলি, আমি কিন্তু আপনাদের পুরো প্রশ্নকে সলভ করে দিব না, আমি জাস্ট পয়েন্টগুলো আপনাদেরকে বলে দিব যাতে পরীক্ষার হলে আপনার মনে থাকে, ঠিক আছে? এই প্রশ্নটা একটু খেয়াল করি, এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করে দেখেন। দেখেন এখানে আমাদের বলা হয়েছে ইউক্লিডীয় এন জগৎ আর টু দি পাওয়ার এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। তো আমরা জানি যে একটা জগৎ যদি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হতে হয় তাহলে প্রথমত তাকে ওই ম্যাট্রিক হওয়ার যে 4টা শর্ত আছে সেই 4টা শর্ত কিন্তু সিদ্ধ করতে হয়। এ ভাই শুনেন, আপনারা যারা একেবারেই পড়াশোনা করে নেন তারা কিন্তু এগুলো বুঝবেন না, ঠিক আছে? যাদের মোটামুটি ধারণা আছে তারা জিনিসগুলো ফিল করতে পারবেন যে জিনিসগুলো হ্যাঁ এরকম এরকম আমি পড়েছিলাম। আর যারা একেবারেই পড়েন নাই তারা বের হয়ে যান ক্লাস থেকে, কোনো দরকার নাই, কারণ আপনারা এগুলো দেখে কিছুই বুঝবেন না, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে রিভাইজ দিচ্ছি, আমি কিন্তু ক্লাস আপনাদেরকে বেসিক থেকে পড়াবো না এখানে, ঠিক আছে? আমি জাস্ট রিভাইজ দিচ্ছি, সো যাদের ধারণা আছে তাদের জন্যই শুধু বাকি অংশ। আচ্ছা, তাহলে দেখেন, ইউক্লিডীয় এন জগৎ আর টু দি পাওয়ার এন একটি সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। এখন একটা একটা জগৎকে একটা ইউক্লিডিয়ান জগৎকে আমরা ম্যাট্রিক জগৎ তখনই বলতে পারি যখন সেটা 4টা শর্ত সিদ্ধ করে, 4টা শর্ত সিদ্ধ করে। এখন এখানে বলা হয়েছে যে এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ। তো দেখেন ভাই, সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ প্রুফ করার জন্য আপনাকে জাস্ট দেখাতে হবে যে এটার লিমিট পয়েন্ট আছে। কি আছে? লিমিট পয়েন্ট আছে, অর্থাৎ একটা লিমিট আছে।
এটার একটা লিমিট আছে, এই জিনিসটা জাস্ট আপনাকে প্রুফ করতে হবে বা বের করে দেখাতে হবে। এখন আপনি যদি চান তাহলে এই প্রবলেমটাকে আপনি দুইটা পার্টে সলভ করে দেখাতে পারেন। প্রথম পার্টে হচ্ছে আপনি দেখাতে পারেন, প্রথম পার্টে আপনি এই যে এখানে একটা প্রচলিত ম্যাট্রিক দেওয়া আছে, এই যে একটা প্রচলিত ম্যাট্রিক দেওয়া আছে, এই ম্যাট্রিক থেকে আপনি প্রথমে দেখাতে পারেন যে এটা একটা কি, এটা একটা ম্যাট্রিক জগৎ। এটা কি একটা ম্যাট্রিক জগৎ, অর্থাৎ ম্যাট্রিক জগতের যে চারটা প্রপার্টিস আছে ওই চারটা প্রপার্টিস দিয়ে আপনি দেখাতে পারেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক জগৎ। দ্বিতীয় পার্টে এসে আপনি দেখাতে পারেন যে ওইটার একটা লিমিট আছে, এটার একটা লিমিট আছে মানে হচ্ছে এইটা কি করবে, এটা একটা সম্পূর্ণ ম্যাট্রিক জগৎ হয়ে যাবে। ঠিক আছে, সো যদি আপনি চান তাহলে দুইটা পার্টি দেখাতে পারেন, বাট আমি বলবো এই দরকার নাই প্যারার, আপনি জাস্ট এই পার্টটা দেখাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই পার্টটা হচ্ছে এই যে এরকম, আমরা প্রথমত এখানে একটা প্রচলিত ম্যাট্রিক ধরে নিব, এই যে এখানে একটা প্রচলিত ম্যাট্রিক আমরা ধরে নিব, তারপর কোশি সিকোয়েন্সের ডেফিনেশন থেকে ক্যালকুলেশন করে 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 আমরা এভাবে এটাকে সমাধান করে আমরা দেখাবো যে এটার একটা কি আছে, লিমিট আছে, এটা একটা কি আছে, লিমিট আছে। তো যখনই এটার একটা লিমিট থাকবে তখন সেই ম্যাট্রিক জগৎটাকে আমরা কমপ্লিট ম্যাট্রিক স্পেস বলতে পারবো। অর্থাৎ একটা ম্যাট্রিক স্পেসকে আমরা কমপ্লিট ম্যাট্রিক স্পেস তখনই বলতে পারি যখন তার লিমিট বিদ্যমান থাকে, এবং আমরা ক্যালকুলেশন করে দেখালাম যে এটার একটা লিমিট আছে, দ্যাটস ওয়াই এটা কি একটা, এটা হচ্ছে একটা কমপ্লিট ম্যাট্রিক্স জগৎ। এই ক্লিয়ার কিনা বলেন? এই ক্লিয়ার কিনা বলেন, আপনারা রেসপন্স করবেন। ঠিক আছে, আপনারা রেসপন্স যদি না করেন আমার কিন্তু কথা বলতে ভালো লাগে না। ঠিক আছে, ওকে। 12 নম্বর মন্তব্য দিতে হবে না, কোনো কিছুর মন্তব্য দেওয়া লাগবে না। হাইড্রোডাইনামিক্স, হ্যাঁ সবগুলোই দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 14 থেকে 24 নাই, ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো দরকার নাই আপনাদের। ঠিক আছে, এই ক্লিয়ার কিনা কথা বলেন না কেন? কথা যদি না বলেন তাহলে লাইভ ক্লাস নিয়ে কি লাভ? আমি তো রেকর্ডেড করে আপনাদেরকে দিতে পারি। যারা লাইভে আছেন সবাই রেসপন্স করেন। কি একটা অবস্থা। আসেন পরের প্রশ্নতে। এই প্রশ্নটার মধ্যে আপনাকে কি করতে হবে দেখেন, একটু খেয়াল করেন। এই প্রশ্নতে বলা হয়েছে এক্স ডি এবং ওয়াই ডি প্রাইম দুইটা ম্যাট্রিক্স স্পেস, এবং এক্স থেকে ওয়াই এ এফ হচ্ছে একটা ম্যাপিং। ঠিক আছে, আপনাকে এই এক্স নট বিন্দুতে এফটা অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এই পার্টটা আপনি প্রুফ করতে পারেন। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে যে ম্যাপিং এটা এক্স নট বিন্দুতে কি হবে, অবিচ্ছিন্ন হবে। তো প্রথমে আমরা ধরে নিব যে এই চিত্রণটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন চিত্রণ, এবং আমরা প্রুফ করব এই যে এখানে পার্ট আছে অর্থাৎ এফ অফ এক্স এন টেন্ডস টু এফ অফ এক্স নট, এই পার্টটাকে আমরা প্রুফ করব। অর্থাৎ অবিচ্ছিন্নতা থেকে আমরা এই পার্টটাকে প্রুফ করব প্রথম অংশতে, এবং দ্বিতীয় অংশতে আমরা এই পার্ট থেকে এটা যে অবিচ্ছিন্ন সেটাকে প্রুফ করব। তো আপনারা যদি স্ক্রিনশট নিতে চান, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তবে এইটার জন্য আপনার হচ্ছে লিমিটেড ডেফিনেশন, ওই ডেফিনেশন গুলো একটু লাগে, ওইগুলো দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু এটাকে সলভ করে ফেলতে পারেন। দেখেন একটু দেখে যান এগুলাকে, একটু দেখে যান। এই যে প্রবলেম, এটা খুবই 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 কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু কথা বলেন। জীবন বিশ্বাস ভাই, কোন প্রশ্নের কথা বলতেছেন আপনি? মানে কোন প্রশ্নের কথা বলতেছেন যে আরেকভাবে করার কথা, কোন প্রশ্নটা একটু কাইন্ডলি একটু রিপিট করবেন। ঠিক আছে, আচ্ছা। ম্যাট্রিক্সের মানে ম্যাট্রিক জগতের যে গাণিতিক সমস্যা আছে, দেখেন ম্যাট্রিক জগতের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো কিন্তু আপনাকে সলভ করে যেতে হবে। মোস্ট প্রবাবলি একটা গাণিতিক সমস্যা আপনার পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, একটা গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসতে পারে। তো ওই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার এই যে ম্যাট্রিক জগৎ, দেখেন আপনার ম্যাট্রিক জগতের আপনাদের চারটা শর্ত আছে। মানে একটা অসম্যক বা একটা জগৎকে ম্যাট্রিক্স জগৎ বলার জন্য যে চারটা কন্ডিশন আছে, সেই চারটা কন্ডিশনই জাস্ট আপনাকে এখানে সলভ করে দেখাতে হবে। যদি আপনি চারটা কন্ডিশন সলভ করে দেখিয়ে দিতে পারেন তখনই আপনি সেটাকে একটা ম্যাট্রিক জগৎ বলতে পারবেন। সো গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে আপনাকে চারটা প্রপার্টিস একেবারে ক্লিয়ারলি ফুলফিল করে দেখাতে হবে। যদি চারটা প্রপার্টিস ফুলফিল হয়ে যায়
তখন তখন সেটাকে আমরা কি বলতে পারবো? তখন সেটাকে আমরা বলতে পারবো একটা ম্যাট্রিক জগৎ। আর যদি আপনি কোনো একটাকে প্রুফ করতে না পারেন তাহলে সেটা ম্যাট্রিক জগৎ হবে না। তবে মজার বিষয় হচ্ছে আপনার পরীক্ষাতে যে প্রশ্নটাই আসবে সেইটাই ম্যাট্রিক জগৎ হবে। তো আপনার অবশ্যই প্রপার্টিস গুলো সিদ্ধ করবেই করবে। তার মধ্যে সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে 4 নম্বর যে প্রপার্টিস আছে। দেখেন শর্ত 4 কিরকম ছিল? ডি অফ এক্স ওয়াই লেস দেন ইকুয়াল ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড এক্স। এই যে প্রপার্টিস, দেখেন এই প্রপার্টিসটা সিদ্ধ করতে হচ্ছে সব থেকে বেশি সমস্যা হয়। প্রথম 3টা প্রপার্টিস খুব ইজিলি কিন্তু সলভ করা যায়। প্রথম 3টা প্রপার্টিস খুব ইজিলি কিন্তু আমরা সলভ করতে পারি। সো এই যে আমাদের 4 নম্বর প্রপার্টিস, যদি আপনি দেখেন যে এই প্রপার্টিসটা আপনি সিদ্ধ করতে না পারেন, মনে করেন আমি টিচার না, ঠিক আছে, এখন ধরেন আমি টিচার না, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী। তো শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, যদি আপনি দেখেন যে এই প্রপার্টিস গুলা সিদ্ধ না হয় বা এই প্রপার্টিসটা আপনি সিদ্ধ করতে না পারেন, তাহলে আপনি কোনোভাবে এই প্রপার্টিসটাকে মিলিয়ে দিয়ে আসবেন। যদি দেখেন তাও না মিলে, তাও আপনি লাস্টে এই লাইনটা লিখে দিয়ে আসবেন, দ্যাটস ইট। এই কথা ক্লিয়ার কিনা একটু বলেন, কথা ক্লিয়ার কিনা একটু বলেন। আমি কি বলতে চেয়েছি আপনি কি বুঝেছেন? যদি এই প্রপার্টিসটা আপনি মিলাতে না পারেন তারপর আপনি এটাকে মিলিয়ে দিয়ে আসবেন। এখন কিভাবে মিলিয়ে দিয়ে আসবেন সেটা আমি এখন বলবো না ভাই, কারণ এটা বললে সমস্যা আবার, ঠিক আছে? কারণ অনেকে এসে বলবে যে আপনি একজন টিচার হিসেবে আপনি কিভাবে এই কথাগুলো বলেন। বাট আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদেরকে বলবো, যদি আপনাদের লাস্ট প্রপার্টিস না মিলে আপনি এটা এই লাইনটা লাস্টে লিখে দিয়ে আসবেন, বাকি যা হবার এটা হবে, ঠিক আছে? এই কথা ক্লিয়ার কিনা বলেন, কথা ক্লিয়ার কিনা বলেন। অফলাইনে ক্লাস করলে জাস্ট জুস হইতো ভাই, ঠিক আছে, কিন্তু সমস্যা সেটা জেড ওয়াই। হ্যাঁ সরি 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 সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, এটা ওয়াই হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন, মানে ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স জেড আর জেড ওয়াই, মানে এখানে জাস্ট এই যে মাঝখানে যে জেড আসার যে ব্যাপারটা আর কি, জেড আসার যে ব্যাপারটা ওইটা আর কি। আমি যেটা বলছি এটা আবার কাউকে বলবেন না, ঠিক আছে? হ্যাঁ এটা জেড ওয়াই, এটা জেড ওয়াই। মোটরটা অফ করো না, মোটরটা অফ করো। ওকে ওকে ওকে, এই আপনি আন্দাজে মিলাবেন না, ঠিকঠাক ভাবে মিলাবেন, আমি এটা নিয়ে কোনো কমেন্টস করবো না, ঠিক আছে? কোনো কমেন্টস করা যাবে না, বাট আপনি মিলেই আসবেন, এটা হচ্ছে এখানে কথা, এখানে আর কোনো কথা নাই। আসেন আসেন এখানে দেখেন, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু 1 নং প্রশ্ন যদি 4টা শর্ত প্রয়োগ করে দেই তাহলে 1 নং প্রশ্নের 4টা শর্ত প্রমাণ করে দিই তাহলে কি হবে কিনা? না 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 না, এই ভাই এই যে দেখেন একটা খুব সুন্দর কথা বলছেন, আমি একটু রিপিট করি এটা, ঠিক আছে? আমি একটু এই প্রশ্নটাকে একটু রিপিট করি। আপনি কি জানেন নাম আপনার, কি বিশ্বাস, ভুলে গেছে, যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে এই প্রশ্নটা যদি আপনারা এই ম্যাট্রিক জগতে 4টা শর্ত আপনি মিলিয়ে দেখান, এই ম্যাট্রিক জগতে 4টা শর্ত যদি আপনি সিদ্ধ করেন তাহলে এটা শুধুমাত্র ম্যাট্রিক জগৎ হবে। শুধুমাত্র কি হবে? ম্যাট্রিক জগৎ হবে। আপনার ওইটা কিন্তু কমপ্লিট ম্যাট্রিক্স জগৎ হবে না। যদি আপনার বলে যে ইউক্লিডিয়ান এন জগৎ আর টু দি পাওয়ার এন একটি ম্যাট্রিক জগৎ, মনে করেন আপনার প্রশ্নের মধ্যে এই অংশটা নাই, মনে করেন এই অংশটা নাই, বলেছে কি যে শুধু এটা ম্যাট্রিক জগৎ, তাহলে আপনি শুধু 4টা প্রপার্টিজ দেখাই দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা এক্সট্রা কন্ডিশন দেয়া আছে যে এই যে ম্যাট্রিক জগৎ এটা একটা কমপ্লিট ম্যাট্রিক্স জগৎ হতে হবে। এখন একটা জগৎ বা একটা অশূন্যক সেট যদি একটা ম্যাট্রিক জগৎ হতে চায়, মানে একটা কমপ্লিট ম্যাট্রিক স্পেস হতে চায়, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে ম্যাট্রিক স্পেস হতে হবে। কমপ্লিট হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে ম্যাট্রিক জগৎ হতে হবে। যদি সে ম্যাট্রিক জগৎ না হয় তাহলে পরের অংশ দেখানোর কোনো দরকারই হয় না, কারণ ম্যাট্রিক জগৎ না হলে সে তো আর ওই যে কমপ্লিট ম্যাট্রিক জগৎ হবে না। তো মূল কথা হচ্ছে যদি কমপ্লিট ম্যাট্রিক জগৎ প্রুফ করতে চায় বা প্রুফ করতে বলা হয় তাহলে এই পার্টটা মাস্ট বি আপনাকে দেখাতে হবে। এখন আপনি প্রথম 4টা শর্ত আপনি দেখাবেন কিনা সেটা আপনার বিষয়, দেখালেও হবে না দেখালেও হবে, বাট এই পার্টটা মাস্ট বি আপনাকে দেখাতে হবে। আর যদি আপনার এই পূর্ণ শব্দটা না বলে, যদি এই অংশটা না থাকে, যদি বলে এটা একটা ম্যাট্রিক জগৎ, তাহলে আপনি শুধুমাত্র ওই 4টা শর্ত যদি আপনি দেখাই দেন, সরি 4টা শর্ত, এই 4টা শর্ত যদি আপনি দেখাই দেন তাহলে এটা হয়ে যাবে, তখন আর এই পার্ট আপনার লাগবে না। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? কাইন্ডলি একটু বলবেন, প্লিজ কাইন্ডলি একটু বলবেন আমি কি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি কিনা। এটা ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হওয়ার জন্য আপনার ওই যে বললাম আমি প্রথম বিষয় যে কোষীর অনুক্রম হতে হবে, অ্যাকচুয়ালি কোষীর অনুক্রম না, মানে বিষয়টা হচ্ছে লিমিট থাকতে হবে। সহজ কথা হচ্ছে কমপ্লিট হতে হলে তার মধ্যে লিমিট থাকতে হবে, আর লিমিটের জন্য আপনাকে এই পার্টটাকে প্রুফ করাতে হবে কোষী সিকোয়েন্সের ডেফিনেশন অনুসারে। এতটুকু পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, এই কথা বলেন, আমরা বুঝেছি কিনা? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি কিনা? ওকে, সো আমি ধরে নিলাম আপনারা বুঝেছেন, আমি ধরে নিলাম আপনাদের ভুলেছেন। কোষীর অনুক্রম তো ভুলে যাই, আপনি কোশিকে ভুললে হবে? কোশিকে ভোলা যাবে না ভাই, কোশি একজন প্রেমিক পুরুষ, তাকে মানে প্রিয়জনের মতো মনে রাখতে হবে, তাকে ভোলা যাবে না, ঠিক আছে? আসেন আমরা একটু বুঝি। এখানে বলেছে যদি এক্স এর দুইটা টপজগৎ মানে টপোলজির টি ওয়ান এবং টি টু হয়, তাহলে ওই দুইটার ইন্টারসেকশন যে সেট হবে সেটাও এক্স এর একটা টপোলজি হবে। মানে এক্স হচ্ছে একটা অশূন্যক সেট, এই অশূন্যক সেটের দুইটা টপোলজি হচ্ছে টি ওয়ান আর টি টু। যেহেতু টি ওয়ান এবং টি টু দুইটা টপোলজি, তাহলে এই দুইটার যে ইন্টারসেকশন হবে, সেইটাও একটা টপোলজি হতে হবে। এখন কথা হচ্ছে, আপনারা একটু বলেন তো যে একটা অশূন্যক সেট বা একটা অশূন্যক জগৎ বা একটা অশূন্যক সেট, আমি যদি আপনাকে একটা অশূন্যক সেট বলি, তাহলে একটা অশূন্যক সেট কখন টপোলজি হয়? টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয় একটু বলেন দেখি, আপনারা কতটুকু পারেন। আলিয়া আসান সারা, জয় বাংলাগুলা, সরি জয় বাংলা বলে যাচ্ছে, বাংলাগুলা যদি না লিখেন তাহলে মার্কস দিবে, আপনি জিরো পাবেন। সহজ কথা, আপনি জিরো পাবেন। এগুলো থিওরিটিক্যাল বিষয়, এগুলো আপনি যত বাংলা লিখবেন ততই মার্কস পাবেন, ঠিক আছে? একটু আপনারা বলেন দেখি, আপনারা জানেন কিনা যে টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয়? আপনাদের তো 2 দিন পরে পরীক্ষা, এগুলো তো আপনাদের জানার কথা, তাই না? টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয়? জিসান রাহাত, কারেন্ট চলেই গেল। যে থাকার নয় ভাই, তাকে কোনোভাবেই বেঁধে রাখা যাবে না, সে চলেই যাবে, সে তার রাস্তায় চলেই যাবে, ঠিক আছে? একটু বলেন টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয়? টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয় বলেন না কেন, আপনারা 2 দিন পরে পরীক্ষা দিবেন। টপোলজি হওয়ার জন্য কয়টা শর্ত সিদ্ধ করতে হয়? পপি আক্তার আকি 4টি, আলিয়া হাসান সারা 4টি। খুবই 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 হতাশাজনক বিষয়, খুবই হতাশাজনক বিষয়। আপনাদের হচ্ছে 2 দিন পরে পরীক্ষা, আপনারা অনেকেই বিষয়টা জানেন না, অনেকেই বিষয়টা জানেন না, মাত্র 2 জনের রেসপন্স করেছেন, 2 জনের রেসপন্স করেছেন, বাকিরা বলেন নাই, ঠিক আছে? টপোলজি হওয়ার জন্য হচ্ছে 4টা শর্ত সিদ্ধ করতে হয়, টপোলজি হওয়ার জন্য 4টা শর্ত সিদ্ধ করতে হয়। প্রথম শর্তটা হচ্ছে, যে অশূন্যক সেট, মানে যে যে সেটটা চিন্তা করা হয়েছে যে এক্স, এটা হচ্ছে একটা অশূন্যক সেট, এই অশূন্যক সেট এবং এই ফাঁকা সেট, এই দুইটা অবশ্যই অবশ্যই ওই সেটের মধ্যে এক্সিস্ট করতে হবে, ঠিক আছে? মনে করেন এইটা হচ্ছে একটা অশূন্যক সেট বা এইটা হচ্ছে একটা টপজগৎ, মানে এইটা হচ্ছে একটা অশূন্যক সেট, এইটা হচ্ছে একটা অশূন্যক সেট, এইটা হচ্ছে একটা অশূন্যক সেট। এখন এটা যদি টপোলজি হতে হয় তাহলে কি হতে হবে? দেখেন এক্স হচ্ছে একটা অশূন্যক সেট এবং টি হচ্ছে এক্স এর ইচ্ছাধীন সংখ্যক উপসেটের সংগ্রহ, ইচ্ছাধীন সংখ্যক উপসেটের সংগ্রহ। এখন এইটাকে আমরা টপজগৎ বলতে পারবো যদি সেটা 4টা শর্ত সিদ্ধ করে। প্রথম শর্তটা হচ্ছে এই এক্স সেট নিজেই এবং এই ফাঁকা সেট, এই দুইটা অবশ্যই 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 ওই সেটের মধ্যে থাকতে হবে। যদি এক্স এবং ফাঁকা সেট এই জগতের মধ্যে না থাকে তাহলে সেটা টপজগৎ হবে না। টপজগৎ হতে হলে এক্স এবং ফাঁকা সেট মাস্ট বি থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে বলা হয়েছে আমাদের যে এই দুইটা সেটের ইন্টারসেকশন, মানে এই যে এখানে যে উপসেটের যে সংগ্রহগুলো থাকবে তার মধ্যে যে কোনো দুইটা উপসেটের যে ইন্টারসেকশন সেইটাও কিন্তু এর মধ্যে থাকতে হবে, আর সসীম সংখ্যক সেটের ইউনিয়ন তার মধ্যে থাকতে হবে। এই হচ্ছে 3টা কন্ডিশন, আর 4 নম্বর কন্ডিশনটা তো আসলে লাগে না, 3টা কন্ডিশন করলেই তো হয়ে যায়। এই টপজগৎ হওয়ার জন্য তো 3টা শর্ত লাগে, 3টা শর্ত না? এই কয়টা শর্ত লাগে একটু বলেন তো? টপজগৎ হওয়ার জন্য 3টা শর্ত লাগে নাকি 4টা শর্ত লাগে?
এইটা 23-এ আসলেও করবেন, ঠিক আছে, কোনোভাবেই স্কিপ করা যাবে না, কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঠিক আছে। এই 3টা শর্ত না 4টা শর্ত একটু বলেন দেখি, আমি তো ভুলে গেছি। টপোলজি হওয়ার জন্য 3টা শর্ত লাগে নাকি 4টা শর্ত লাগে? আচ্ছা যাই হোক, যেইটাই লাগে আর কি। তো এই 3টা শর্ত আমরা সিদ্ধ করে দেখালাম, আর এই যে এখানে আরেকটা শর্ত আছে, সিদ্ধ করে দেখালাম। ওইটা হচ্ছে মেবি লাগে না, 3টা শর্ত সিদ্ধ করলেই মেবি টপোলজি হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপর দেখেন এই যে অংশটা, যে আহ, এই যে ইউনিয়নটা টপোলজি নাও হতে পারে। দেখেন এই যে T1 আর T2 এই দুইটার ইন্টারসেকশন অবশ্যই অবশ্যই টপোলজি হবে, অবশ্যই অবশ্যই টপোলজি হবে। বাট ইন্টারসেকশনটা টপোলজি হতেও পারে, আবার নাও হতে পারে। তো এইটা আলাদা করে আসলে আসবে না, আসলে প্রথমটার সাথে লেজ আকারে থাকতে পারে। তিনটেই প্রপার্টিস, তিনটেই প্রপার্টিস। প্রথমটা হচ্ছে যে ওই ফাঁকা সেট এবং এক্সট্রা ওই সেটের মধ্যে থাকতে হবে। তারপর ইচ্ছাধীন সংখ্যক হচ্ছে সেটের ইন্টারসেকশন, আর সসীম সংখ্যক সেটের ইউনিয়ন। এই 3টা শর্ত সিদ্ধ করলেই হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে ওই যে শেষের অংশটার জন্য আর কি। এই এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার বুঝেছি কিনা দেখেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলি। প্রমাণে 4টা, এই 4 নম্বর কন্ডিশনটা কেন দিয়েছে জানেন? 4 নম্বর কন্ডিশনটা দেওয়ার পেছনে কারণ আছে তো। এটা দিতে হবে তো, এটা না দিলে তো হবে না, এটা মাস্ট বি আপনাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে এই অংশটা প্রমাণ করা হয় এই কারণে, দেখেন একটু খেয়াল করেন। এই যে অংশটা এখানে যে আমরা সসীম সংখ্যক সেটের যে ইন্টারসেকশন আমরা করেছি, সরি, এই যে ইউনিয়নের যে বিষয়টা করেছি, ইউনিয়নের ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ভাবে কিছু মান নিয়ে প্রুফ করতে হয়। আর ওই স্পেসিফিক ভাবে কিছু মানের জন্য হচ্ছে এই পার্টটাকে প্রুফ করতে হয়, এই পার্টটাকে প্রুফ করতে হয়, ঠিক আছে। সাজেশনে ছিল, হ্যাঁ। এই যে সুবর্ণা রায় আপনি বলেছেন ভেরি গুড। প্রমাণে 4টা কিসের জন্য আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই সাজেশনে এইটা ছিল না, বাট এইটা খুবই সহজ একটা প্রশ্ন, ওইটা এই প্রশ্নের লেজ আকারে থাকতে পারে, এই প্রশ্নের লেজ আকারে থাকতে পারে, তাই এটাকে দিয়ে দিছি। এতটুক পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা কথা বলেন, এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা কথা বলেন। ক্লিয়ার তাই না? আচ্ছা ওকে, আসেন এই প্রশ্নতে। সো এখানে কি বলেছে দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন। স্টুডেন্টরা লাইভ থেকে বের হয়ে যাচ্ছে কেন? লাইভ থেকে ভালো হচ্ছে না? এই লাইভ কি শেষ করে দিব এখানে? অর্ধেকের বেশি স্টুডেন্ট তো বের হয়ে গেল ক্লাস থেকে, আমি কি এটা শেষ করে দিব এখানে ক্লাস? একটু বলেন, আমি না হলে শেষ করে দিই এখানে। লাইভটা কি শেষ করে দিব? লাইভে তো স্টুডেন্ট নাই। অর্ধেক থেকে বেশি স্টুডেন্ট অফলাইনে চলে গেল, খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। এই জন্য আসলে লাইভ ক্লাস নিতে ভালো লাগে না। এটা একটু খেয়াল করি আমরা। এখানে এক্স টি হচ্ছে একটা টপো জগৎ এবং এ হচ্ছে এক্স এর একটা সাবসেট, ঠিক আছে। তাহলে এ এর সাপেক্ষে এইটার আপেক্ষিক টপোলজি বের করতে হবে। দেখেন এই যে টি এ টি এর মানে হচ্ছে রিলেটিভ টপোলজি, রিলেটিভ টপোলজি মানে আপেক্ষিক টপোলজি আর কি। সো আমরা এখান থেকে এটার আপেক্ষিক টপোলজি নির্ণয় করব। সো আপেক্ষিক টপোলজি বের করার জন্য হচ্ছে আপনার টপোলজির যে 3টা শর্ত আছে, সেই 3টা শর্ত হচ্ছে প্রুফ করতে হয়, ঠিক আছে। ওই টপোলজি 3টা শর্ত সিদ্ধ করলে সেটাকে আমরা রিলেটিভ টপোলজি বলতে পারি। রিলেটিভ টপোলজির ক্ষেত্রে জাস্ট আপনাকে এখানে যে এই যে ছোট ছোট কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশন গুলো জাস্ট আপনি যদি দেখাই দিতে পারেন, এই যে শর্তটা আছে এই শর্তের অধীনে
এই শর্তের অধীনে আপনাকে ওই তিনটা শর্ত সিদ্ধ করতে হবে। এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে রিলেটিভ টপোলজির, এই রিলেটিভ টপোলজির শর্তের অধীনে আপনাকে তিনটা শর্ত সিদ্ধ করে দেখাতে হবে টপোলজি হওয়ার। যদি আপনি এই শর্তের অধীনে ওই তিনটা শর্তকে সিদ্ধ করে দেখাতে পারেন, তখন সেটাকে আমরা বলতে পারবো রিলেটিভ টপোলজি। এইটা কি আপনারা পারবেন কিনা একটু বলেন। একটু বলেন প্লিজ। এটা কি আমরা পারবো? একটু প্লিজ রেসপন্স করেন। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে আসলে টপোলজি প্রুফ করতে হবে। তার মানে এখানে আপনাকে ওই তিনটা শর্তই দেখাতে হবে। দেখেন এই যে টপোলজির যে তিনটা শর্ত আছে, এই টপোলজির তিনটা শর্ত দেখালেই কিন্তু এটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখানে জাস্ট একটা মান দেয়া আছে, এই মানের উপর ডিপেন্ড করে এটাকে প্রুফ করা হয়েছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে যে আপনার টপোলজি নির্ণয় করা খুবই মজার জিনিস কিন্তু এগুলো ভাই। টপোলজি নির্ণয় টপোলজি নির্ণয় করা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। ঠিক আছে। আর এগুলো কঠিন কেন? কঠিন না তো, খুবই সহজ। আচ্ছা, আপনাদের একটা কথা বলি শোনেন। আপনাদের একটা কথা বলি শোনেন। আমি একটা কথা বলি শোনেন। বিষয়টা হচ্ছে ভাই, এই যে ফ্রি জিনিসের কোনো দাম নেই, একটা কথা আছে না? এই জিনিস এরকম হয়ে গেছে বিষয়টা এখন। আচ্ছা, আপনারা যদি চান আমি টপোলজি এর এখানে যে 10-12টা ক্লাস দেয়া আছে এই সবগুলো ক্লাসের ভিডিও আপলোড করতে পারি। যদি আপনারা চান তাহলে এগুলোর ভিডিও আমি আপলোড করতে পারি। ঠিক আছে। যদি আপনারা চান তাহলে এই সাবজেক্টের ভিডিওগুলো আমি আপলোড করতে পারি। আচ্ছা, এই যে প্রবলেমটা এটাও একটু দেখে নেন। আমরা টপোলজি ফাংশনালে যাব, অবশ্যই যাব। এই প্রশ্নটা একটু দেখেন, এইটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এই খেয়াল করেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের সায়েন্স বই পাবলিকেশনে ভুল আছে। ঠিক আছে। এই প্রশ্নটা এবং টপোলজির বেশ কিছু প্রশ্ন সায়েন্স বই পাবলিকেশনে ভুল আছে, ওইগুলো আমরা কারেকশন করি, কোর্সের মধ্যে করিয়েছি। সো এইগুলো একটু ভালো করে ফোকাস করবেন। ঠিক আছে। এই প্রবলেমগুলো একটু খেয়াল করেন এইখানে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেম থেকে আমাদের টোটাল 5টা বিষয় বের করতে বলা হয়েছে। এখানে আমাদের প্রথমত বলেছে যে লিমিট পয়েন্ট, ক্লোজার, ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট এবং বাউন্ডারি পয়েন্ট। এই যে 5টা পয়েন্ট আপনাকে বের করতে বলেছে, মানে 5টা বিষয় আপনাকে বের করতে বলেছে, এইগুলা আপনি খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারেন। শুধুমাত্র হচ্ছে এই লিমিট পয়েন্টের জন্য এই যে 5টা এলিমেন্ট আছে এক সেটের, এই 5টা এলিমেন্টের জন্য আপনাকে 5 বার ভ্যালু বের করতে হবে। আপনার কিসের জন্য? লিমিট পয়েন্টের জন্য। আর বাকিগুলোর জন্য একটা একটা করে পয়েন্ট, ওইগুলো জাস্ট আপনি খুব ইজিলি বের করে ফেলতে পারেন। টপোলজিটা ভাই খুবই সহজ সাবজেক্ট। ঠিক আছে। টপোলজি খুবই সহজ সাবজেক্ট, আপনাদের যে কেন কঠিন লাগে সেটাই আসলে বুঝি না। দেখেন এই যে 3টা 4টা এই যে 5টা পার্ট, এটা হচ্ছে প্রথম অংশের জন্য। তারপর এটা হচ্ছে 2 নম্বর পার্ট, তারপর হচ্ছে 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট, 5 নম্বর পার্ট। এই হচ্ছে বিষয়। আর এই যে আপনার টপোলজি নির্ণয় করা এই রিলেটেড একটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। টপোলজি নির্ণয় করা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের পরীক্ষাতে আসবে। সেগুলো যদি আপনি একটু ভালো করে দেখেন, জাস্ট একটা প্রশ্ন ভালো করে যদি বুঝে যান, তাহলে অবশ্যই এই রিলেটেড সকল প্রশ্ন আপনি প্রুফ করতে পারবেন। ঠিক আছে। এই রিলেটেড সকল প্রশ্ন আপনি প্রুফ করতে পারবেন। টপোলজি শেষ। এখানে আরেকটা প্রশ্ন আছে, এই যে প্রত্যেক দ্বিতীয় গণনযোগ্য জগৎ পৃথকীকরণযোগ্য, এটার স্লাইডটা এখানে দেয়া আছে। টপোলজি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আগে একটু বলে, তারপর ফাংশনালের সাজেশনটা দিয়ে আমি শেষ করে দিব। যেহেতু স্টুডেন্টরা ইন্টারেস্টেড না, সো আমরা খুব সময় এখানে নষ্ট করব না, শেষ করে দিব। আরে ভাই, বাইরে প্রচুর বৃষ্টি, বুঝতে পারছেন, আর ইলেকট্রিসিটি নাই, প্রচুর মশা হচ্ছে, ভেতরে আসতেছে, খুবই বিরক্তিকর।
11 নম্বরটা এবিসিডি দ্বারা করাই দেন, সেম বিষয় তো রে ভাই, এখানে জাস্ট ডিজিট গুলা চেঞ্জ করলেই তো হয়ে যায়। সীমাবিন্দু একটা নির্ণয় একটা একটা দেখিয়ে দিবেন। আপনারা চাইলে এগুলো আমি ভিডিও আপলোড করতে পারি, কিন্তু স্টুডেন্টের তো রেসপন্স রেট নাই। আমি যে ভিডিও আপলোড করবো আপনারা যে চাচ্ছেন সেটাও তো আসলে আমি বুঝতেছি না, তাই না? সো ভিডিও দেওয়াটা তো সমস্যা। টপোলজি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। টপোলজি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমরা এখন ফাংশনালে চলে যাব, ঠিক আছে? টপোলজি নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হাইড্রোডাইনামিক্স এটাও দিব রে ভাই, দিব দিব দিব, সব ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? টপোলজি কিভাবে বের করে, আমি প্রথমেই তো বললাম যদি আপনারা চান তাহলে আমি সবগুলো ফুল ক্লাস আপলোড করে দিতে পারি, যদি আপনারা চান। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের টপোলজি। টপোলজি এখানেই শেষ। টপোলজি নিয়ে আর কোনো কথা হবে না। আপনাদের যেহেতু কোনো প্রশ্নও নাই, তো এখানে আর কোনো কথাও নাই। আসেন ফাংশনালে। ওকে, সো আসেন ফাংশনের ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে যেগুলো আপনাকে অবশ্যই 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 পড়তে হবে, কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই। তার মধ্যে অন্যতম 4টা প্রশ্ন হচ্ছে এই 4টা প্রশ্ন। দেখেন এইগুলা ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ। এইখানে প্রত্যেকটা প্রশ্ন আপনাকে পড়তে হবে। যে প্রশ্নটা বাদ দিবেন সেটাই গিয়ে দেখবেন পরীক্ষাতে এসে হাজির। সো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দেখেন প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা আছে, এই যে প্রশ্নটা আছে এটা 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নর্ম জগতের জন্য, দেখেন এখানে মেনশন করে দিবে আপনাকে, নর্ম জগতের জন্য হান বানাক তত্ত্ব, এইটাও 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা মোটামুটি পরীক্ষাতে আসবে, এটা বলাই যায়, ঠিক আছে? তারপর হচ্ছে খোলা চিত্রণ উপপাদ্য। খোলা চিত্রণ উপপাদ্য এটা 4 মার্কস। খোলা চিত্রণ উপপাদ্য হচ্ছে 4 মার্কস, ঠিক আছে? আর লাস্ট ওয়ান, মানে এই পেজের লাস্ট ওয়ান, এলপি এর দ্বৈত জগৎ এলপি, যেখানে 1 লেস দেন পি লেস দেন ইনফিনিটি, এবং পিকিউ এর কনজুগেট, অর্থাৎ এই অংশটা আপনাকে প্রুফ করতে হবে। এইটাও হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। বলা যায় যে আপনারা যদি এই 4টা প্রশ্ন পড়তে পারেন ভালো করে, তাহলে আপনারা এখান থেকে কনফার্ম কনফার্ম 10 থেকে 14 থেকে 20 মার্কস কমন পাবেন। 10 14 20, তবে 20 মার্কস আসার পসিবিলিটি বেশি, ঠিক আছে? এই 4টা প্রশ্ন থেকে আপনারা 2টা প্রশ্ন মোটামুটি কনফার্ম পরীক্ষাতে পাবেন। এই 4টা প্রশ্ন থেকে মোটামুটি 2টা প্রশ্ন আপনারা পাবেনই পাবেন, ঠিক আছে? পাবেনই পাবেন। এই 4টা প্রশ্ন থেকে 2টা প্রশ্ন আপনারা মোটামুটি পাবেনই পাবেন, ঠিক আছে? আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আপনারা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি ছিলেন, আপনাদের যারা এক্সাম বেসে ভর্তি ছিলেন, আমি আবারও হাইলাইট করে বলতেছি, আপনারা যারা আমাদের এক্সাম বেসে ভর্তি ছিলেন তাদের কিন্তু আজকে সবগুলা সাবজেক্টের একেবারে শর্ট সাজেশন দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের মেবি 16-17টা করে প্রশ্ন দেওয়া হয়েছে। যারা এক্সাম বেঁচে ছিলেন শুধু তারাই হচ্ছে ওই প্রশ্নগুলো দেখতে পারবেন, এবং আমি কিন্তু অলরেডি গ্রুপের মধ্যে প্রশ্নগুলো আপলোড করে দিছি। আপনারা সেখান থেকে দেখে ওইগুলোকে সব থেকে বেশি পরিমাণে প্রাধান্য দিয়ে ওইগুলাকে সলভ করবেন, ওইগুলোকে বেশি প্রাধান্য দিবেন, কারণ ওইগুলো থেকেই বেশি প্রশ্ন পরীক্ষাতে আসবে, ঠিক আছে? সো বিষয়টা আমরা এখন আগাই। সো এই 4টা থেকে মোটামুটি আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন, এটা বলাই যায়। তারপর দেখেন এই পেজের মধ্যে এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, যদি টি1 এবং টি2 হিলবার্ট জগৎ এক্স এর দুইটি স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হয়, তাহলে টি1 টি2 স্বকীয় অ্যাডজয়েন্ট অপারেটর হবে যদি এবং কেবল যদি টি1 টি2 ইকুয়াল টু টি2 টি1 হয়। এইটা হচ্ছে আপনার 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? থিওরি অফ নাম্বার এটা দিয়ে দিব আজকে, শুধু থিওরি এবং টপোলজি, শুধু থিওরিটাই বাকি। আমি এই ক্লাসটা শেষ করে থিওরিটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওইটার যে কিছু কাজ আমার বাকি ছিল, আমি এটা শেষ করতে পারি নাই ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। আমি এই ক্লাসটা শেষ করে আপনাদের আজকে সব দায়িত্ব আমি শেষ করে দিব, ঠিক আছে?
ওকে, ওকে, এখন খেয়াল করি এই প্রশ্নটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এইখানে যে 7 নম্বর, এখানে 3টা প্রশ্ন আছে। এই তিনটার মধ্যে মোটামুটি কনফার্ম এই 2টা প্রশ্নই পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এই দুইটা প্রশ্নই পরীক্ষাতে আসবে, এবং 2টা প্রশ্ন মিলে 4 মার্কস অথবা 10 মার্কস আসবে। এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, 2টা মিলেও 4 মার্কস আসতে পারে, অথবা 2টা মিলে 10 মার্কস আসতে পারে। আর এগুলো হচ্ছে ছোট ছোট আরো 2টা প্রশ্ন, একটু দেখে যাবেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন, এইখানে আমি মাত্র 11টা মেবি প্রশ্ন দিয়েছি ফাংশনালে। কোনো প্রশ্ন স্কিপ করার টোটালে কোনো সুযোগ নাই। যারা স্কিপ করবেন, যেই প্রশ্নটা স্কিপ করবেন সেইটি পরীক্ষাতে আসবে। সো বাকি দায়িত্ব আপনার, এখানে আমার কিছু বলার নাই। ঠিক আছে, তারপর দেখেন এখানে এই যে আরো ছোট ছোট 2টা প্রশ্ন আছে, 9 এবং 10। এই 9 এবং 10 এটা আসলে ছোট প্রশ্ন না, এইটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এইটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফাংশনাল অ্যানালাইসিস তো পাইমেথ ক্লাবের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। আহ, আচ্ছা, আমি দেখবো না, যদি না থাকে তাহলে আমি আজকে আপলোড করে দিব না। ঠিক আছে, ওকে। তারপর দেখেন এখানে ছোট ছোট 2টা অঙ্ক, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো একেবারেই ছোট। এগুলো একেবারে ছোট, এইগুলো থেকে 4 মার্কস আসতে পারে, নাও আসতে পারে। ওই যে আপনার নির্দিষ্ট বিন্দু রয়েছে, একটা ফিক্সড পয়েন্ট, এই যে ফিক্সড পয়েন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে আর কি, ওইগুলা থেকে পরীক্ষাতে প্রশ্ন একটা আসার পসিবিলিটি আছে, বাট এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। যারা পারেন না তারা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আলিয়া আসান ছাড়া লাইভ থাকবে, সমস্যা নেই, আপনারা লাইভ করবেন, সমস্যা নেই। কাটবো কেন? কাটার জন্য কি আমি লাইভ করছি? টপোলজির ভিডিওগুলো দিয়েন। শর্ট সাজেশন, সবার শর্ট সাজেশন হচ্ছে যারা এক্সাম বেসে ভর্তি ছিল তাদের জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম বেসে যে পরীক্ষাগুলো নেওয়া হয়েছিল সেইগুলোই হচ্ছে একেবারে শর্টেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো যারা পরীক্ষা দিয়েছে তারা তাদের জন্য শুধু ওই জিনিসটা। আর বাকি যা আছে সব আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিছি, এখানে তার কিছু বলার নাই, বুঝতে পারতেছেন বিষয়টা। টপোলজির ভিডিওগুলোকে দিব, আপনারা চাইলে টপোলজির মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো ভিডিও আপলোড করতে পারি, যদি আপনারা চান। ঠিক আছে, লাইভ ক্লাসটা রাখবো, তাই না? আমি লাইভ ক্লাসটা ওই যে আপনাদের সবার ভালোর জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে লাইভ ক্লাসটা আমি ডাউনলোড করে ইউটিউব চ্যানেলে একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে আপলোড করে দিব। কারণ আপনারা পেজে দেখলে কোয়ালিটি ড্রপ হয়ে যাবে। আমি এটা ইউটিউব চ্যানেলে আজকে আপলোড করে দিব, রাইট যতটাই বাজে আমি আপলোড করে দিব। আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন, তখন আপনার যে ভিডিও কোয়ালিটি ভালো থাকবে আর কি। একটু বলেন, আমরা কি কি জানি বলতে চাচ্ছিলাম, ভুলেই গেছি আসলে। ওইগুলোকে আমরা আপলোড করব আমাদের পেজে। আমাদের পেজে বর্তমানে কতজন ফলোয়ার আছে জানেন? 68,999। একজন মহৎ ব্যক্তি আসেন, একটা ফলো দেন, দিয়ে আমাদেরকে এটাকে 69,000 করে দেন, বিষয়টা ভালো লাগবে। ঠিক আছে, আমরা লাইভ শেষ হওয়ার আগেই আমরা আশা করি 69,000 ফলোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, ভিডিওগুলো আমি আপলোড করে দিব না, ঠিক আছে? চেষ্টা করবো আর কি কিছু ভিডিও, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন তো, আপনাদের থিওরি অফ নাম্বার পরীক্ষা কত তারিখে? থিওরি অফ নাম্বার পরীক্ষা কত তারিখে? দেখেন ভাই, যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিশ্বাস করেন আপনাদের এ প্লাস কেউ আটকাতে পারবে না। আপনারা হুবহু পরীক্ষাতে কমন পাবেন। যে প্রবলেমগুলো পরিবর্তন হয়ে আসতে পারে সেগুলো আমি বলে দিছি। এই যে দেখেন, এখানে একটা প্রশ্ন বলতে ভুলে গেছি।
এই যে এখানে এখানে দুই তিনটা কথা আমি বলতে ভুলে গেছি, একটু খেয়াল করেন। এই যে আপনার হান বানাক তত্ত্ব, এইটা বর্ণনা দিয়ে পরীক্ষাতে আসতে পারে, বর্ণনা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। তারপর এই খোলা চিত্রণ উপপাদ্য, এই যে খোলা চিত্রণ উপপাদ্য, এইটাও কিন্তু বর্ণনা দিয়ে পরীক্ষাতে আসতে পারে, অর্থাৎ পরিবর্তন হতে পারে, পরিবর্তন হতে পারে, ঠিক আছে, বর্ণনা দিয়ে আসতে পারে। আপনার হান বানাক তত্ত্ব, তারপর হচ্ছে খোলা চিত্রণ উপপাদ্য, এইগুলা পরিবর্তন হয়ে আসতে পারে, বর্ণনা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। সব বর্ণনাটা ভালো করে পড়ে যাবেন, ঠিক আছে। তারপর এখানে এই যে মেরুকরণ অভেদ, এইটা সাধারণত পরিবর্তন করেই আসে, এইটাও কি হয়, এইটাও কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে, এইটাও কি হয়, পরিবর্তন হয়। সো এইগুলা কিন্তু পরিবর্তন হয়ে আসতে পারে, ওইগুলা পরিবর্তন হয়ে আসতে পারে, মেরুকরণ অভেদ পরিবর্তন করে আসতে পারে। সো বুঝতেই পারতেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলাকে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পেজে হচ্ছে 69,000 ফলোয়ার কমপ্লিট হলো। আপনারা যারা আমাদের পেজ ফলো দিয়েছেন বা পেজের সাথে আছেন, আমাদের সাথে আছেন, আপনাদের আসলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাই হোক, লাস্ট একটা প্রশ্ন, তারপরে আমি ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে থিওরি অফ নাম্বারের কি লাইভ ক্লাস নেওয়া যায়? থিওরি অফ নাম্বারের কি লাইভ ক্লাস নেওয়া যায়? থিওরি অফ নাম্বারের লাইভ ক্লাস কবে নেওয়া যায় বলেন, আপনারা বলেন, থিওরি অফ নাম্বারের লাইভ ক্লাস কবে নেওয়া যায়? থিওরি অফ নাম্বারের লাইভ ক্লাস কবে নিব বলেন? লাইভ ক্লাস কি নেওয়া যায়? একটু রেসপন্স করেন, যে বা যারা আমাদের সাথে এখন লাইভে যুক্ত আছেন একটু কথা বলেন, থিওরি অফ নাম্বারের লাইভ ক্লাস কবে নেওয়া যায়? আচ্ছা আপনারা একটু কথা বলেন না কেন, আমাদের সাথে 70 জন স্টুডেন্ট লাইভে আছেন, এই যে আপনারা কথাই বলেন না, এই জন্য আপনাদের হচ্ছে লাইভ ক্লাস নিতে ভালো লাগে না, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, আপনাদের ফোর্থ ইয়ারে আপনারা যারা পরীক্ষা দিবেন, এটা হচ্ছে আপনাদের অনার্স এর লাস্ট পরীক্ষা, আপনার অনার্স লাইফের শেষ পরীক্ষা, এবং অনেকের আসলে বলা যায় যে শিক্ষা জীবনের শেষ পরীক্ষা, এটা বলাই যায়। সো যারা মনে করেন প্রস্তুতি নিতে পারেননি, তারা মোটামুটি প্রস্তুতি নিলেও কিন্তু এখানে ভালো রেজাল্ট করা যায়। কারণ ফোর্থ ইয়ারে আমাদের যারা সম্মানিত শিক্ষকরা আছেন, ওনারা কিন্তু মানে সফট হার্টেডই কিন্তু আসলে পেপারগুলো ওনারা কাটেন, এবং ওনারা চেষ্টা করেন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে যাতে পাশ করিয়ে দেওয়া যায়। কারণ অনার্সে একটা স্টুডেন্টকে একটা সিঙ্গেল সাবজেক্টে ফেল করানোর অর্থই হচ্ছে তার লাইফের অনেক কিছু থেমে যাওয়া। তো শিক্ষকরা ফোর্থ ইয়ারে, অ্যাটলিস্ট ফোর্থ ইয়ারে শিক্ষকরা চেষ্টা করেন যাতে সর্বোচ্চ মার্কসটা স্টুডেন্টদেরকে দেয়া যায়। এখন আপনি যদি পেপারটাকে একেবারে খালি রেখে চলে আসেন, আপনার যদি মার্কস দেওয়ার মতো কোনো জায়গা না থাকে, তাহলে তো মার্কস আপনাকে দেয়া হবে না ভাই, এটাই বাস্তবতা। কিন্তু আপনি যদি মার্কস দেওয়ার মতো জায়গা রেখে আসেন, যে মার্কস দেওয়ার মতো একটা জায়গা আপনার পেপারের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মার্কস পাবেন। আর যদি আপনি দেখেন কোনো প্রশ্ন আপনি অর্ধেক লিখে আপনি বাকি অংশ পারেন না, সেটাকে কেটে আসবেন না, সেটা ওইভাবেই থাকুক। যদি আপনি দেখেন আপনি 5টা প্রশ্ন আনসার করে ফেলছেন, তাহলে ওইটাকে কেটে দিয়ে আসবেন। আর যদি দেখেন আপনি 5টা প্রশ্ন আনসার করতে না পারেন, তাহলে ওইটাকে কাটার কোনো দরকার নেই, ওইটা ওইরকমই থাক। কারণ হয়তোবা আপনি ওইটার মধ্যে কিছু মার্কস পেয়ে যাবেন। আবার অনেকের আসলে এই অনার্সের জন্য অনেকের বিবাহ আটকে গেছে, অনেকের অনার্সের জন্য বাইরে যাওয়া হচ্ছে না, অনেকের অনার্সের জন্য হচ্ছে জীবনে অনেক কিছু মানে একেবারে পোস্টপোন হয়ে আছে। সো অনার্সের রেজাল্ট লাইফের একেবারে মাইলস্টোন হিসেবে কাজ করে। যারা বাইরে যেতে চাচ্ছেন স্কলারশিপ নিয়ে, তাদের ক্ষেত্রে ভাই অনার্সের রেজাল্টটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সো ভালো রেজাল্টের আসলে কোনো বিকল্প নাই, ভালো রেজাল্ট করতে হলে ভালো প্রস্তুতি নিতে হবে। আর ভালো প্রস্তুতি নেওয়ার জন্য যত ধরনের গাইডলাইন দরকার আমরা তো দেবই, কোনো সমস্যা নাই। ওকে, তো এই ছিল আজকের আলোচনার সকল কথাবার্তা, সকল বিষয়। এখন আপনারা যদি চান তাহলে শুক্রবারে ক্লাস নেওয়া যায়, কারণ কালকে বৃহস্পতিবার টানার 2 দিন ক্লাস নেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আপনারা চাইলে আমি শুক্রবারে লাইভ ক্লাসটা নিতে পারি।
কি বলেন আপনারা? কারেন্ট চলে গেছে, এমবি শেষ, লাইভ দেখতে পারতেছি না, খুবই হতাশাজনক বিষয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আপনারা যারা এখনো প্রস্তুতি নিতে পারেননি, এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান এবং এই ক্লাসটা সম্পূর্ণটা দেখেন। বিশ্বাস করেন ভাই, যারা এই ক্লাসটা ফার্স্ট ক্লাস দেখবেন তারা অবশ্যই টপোলজিতে ভালো রেজাল্ট করবেন। সো সবার জন্য শুভকামনা রইল। সবাই এখনো ভালো করে পড়েন, ক্লাসটা ভালো করে দেখেন, প্রবলেমগুলো সলভ করেন। আর যে কোনো সহায়তার জন্য পাইমেথ ক্লাব আপনাদের সাথে অলওয়েজ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।